বুঝতে পেরেছি। হ্যাঁ, আসুন, শুরু করো তুমি শুরু। কি নাম আপনার? মোহাম্মদ আতাউর রহমান খান আছি। আতাউর রহমান খান আসিফ। আসিফ কি আপনার সার্টিফিকেটে আছে? আচ্ছা। আহ, খান আতাউর রহমান কি জন্য বিখ্যাত? উনি বাংলাদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তি। চলচ্চিত্র ব্যক্তিত্ব। আর কোনো ওনার সম্পর্কে আর কিছু বলবেন? উনি একই সাথে সুরকার ছিলেন এবং উচ্চ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে একজন বিখ্যাত সঙ্গীত ছিলেন। আচ্ছা, ওনার কোনো প্রযোজিত ছবি বা অভিনীত ছবি আপনি দেখেছেন? তা হয়নি, তবে এই বিখ্যাত চলচ্চিত্রের নাম জানিয়েছি। দেখেন, চলচ্চিত্র নামটা বলেন। তারা মানুষ। এটা প্রেক্ষাপট কি? এই এই সিনেমার প্রেক্ষাপট জানেন না আপনি? আচ্ছা। উম কোন বিষয়ে পড়াশোনা করেছেন? সমস্ত সমাজ তত্ত্ব, সমাজতত্ত্ব, সমাজ বিজ্ঞান, সমাজ কল্যাণ, তিনটা বিষয়ে মানে বিশ্ববিদ্যালয়গুলো পাঠদান করে। এবং কলেজগুলোতে, সরকারি কলেজগুলোতে তিনটা কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট। আপনি এখন আমাদেরকে তিনটা বিষয় একটু আলাদা আলাদা করে বলবেন: সমাজ তত্ত্ব, সমাজ কল্যাণ, সমাজ বিজ্ঞান। সমাজতত্ত্ব বেসিক্যালি থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের উপর বেশি ওরিয়েন্টেড। সেদিক থেকে সমাজ বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স আমরা একটু রিসার্চ ওরিয়েন্টেড বলতে পারি। আর অন্যদিকে সমাজ কল্যাণ বা সোশ্যাল ওয়েলফেয়ার, এটা বেসিক্যালি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নিয়ে কাজ করে। আমরা কিন্তু আপনার উত্তরে মানে ইয়ে হই নাই যে মানে আমাদের স্যাটিসফ্যাকশনটা আসে না, জানতে আরো আগ্রহ তৈরি হয়েছে। এক্ষেত্রে আমি যদি এখানে একটা থিওরিটিক্যাল ডিবেট আছে সমাজ বিজ্ঞান, আমি থিওরিটিক্যাল ডিবেটটা জানতে চাচ্ছি। কি আমরা বিজ্ঞান বলবো কি বিজ্ঞান বলবো না, এটা কি সায়েন্স কিংবা সায়েন্স নয়, এইসব নিয়ে কিছু ডিবেট আছে। যারা বিজ্ঞান বলতে চান তাদের যুক্তি হলো এখানে কিভাবে তথ্য বিনিময় করা হয় বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে বা কর্মসূচির মাধ্যমে তথ্যটাকে ভেরিফাই করা হয়। আর যারা বিজ্ঞান বলতে চান না তাদের যুক্তি হলো এখানকার তথ্যগুলোকে ল্যাবরেটরিতে আমরা টেস্ট করতে পারি না, প্র্যাকটিক্যাল সায়েন্স গুলোর মতো ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স এর মতো। যার কারণে এটাকে অনেকে বিজ্ঞান বলতে চান। তো এই ডিবেটের কারণে বেসিক্যালি সোশিওলজি সোশ্যাল সায়েন্স দুইটা জনরা তৈরি হয়েছে। আর সোশ্যাল ওয়েলফেয়ার বা সমাজ কল্যাণ যেটা বলি, এটা স্যার এই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বা রিসার্চ ওরিয়েন্টেড ডিসিপ্লিন থেকে যে রেজাল্ট গুলো আছে সেগুলোকে বাস্তব ক্ষেত্রে মাঠে প্রয়োগ করা হয়। প্র্যাকটিক্যাল সমাজ বিজ্ঞানের জনক কে? অগাস্ট বলছি। আচ্ছা, আমরা অগাস্ট কোর্ট সম্পর্কে জানি আমরা। এরপরে আমরা যদি বলি যে ইবনে খালদুন, নাম শুনেছেন আপনি? আমরা ইবনে খালদুনের আমরা ওনাকে সমাজ বিজ্ঞানীও বলতে পারি এবং ওনাকে আমরা আবার ঐতিহাসিকও বলি। আচ্ছা, তাহলে তার দুটো অভিধা, একই ধারে তিনি সমাজ বিজ্ঞানী, একই ধারে তিনি ঐতিহাসিক। এই দুটোর মধ্যে একটু কম্বিনেশন করেন তো। তিনি কি ধরনের ইতিহাস নিয়ে কাজ করেছেন বা একটু। মেজর ডিসিপ্লিন ছিল হিস্ট্রি। মানে ইতিহাস দিয়ে ইতিহাস রচনা করতে গিয়ে সমাজের উৎপত্তি বিবর্তন এসব নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। কিন্তু সমাজের উৎপত্তি বিবর্তন এসব নিয়ে আলোচনা করে এ ধরনের কোনো সিগনিফিকেন্ট ডিসিপ্লিন তৎকালীন সময়ে ছিল না। এবং উনিও সমাজ বিজ্ঞান বা সমাজতত্ত্ব এই নামে কোনো ডিসিপ্লিন প্রপোজ করেননি। কিন্তু এটার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এই হিসেবে অনেকে অনেকে তাকে না, বিষয়টা পরিচ্ছন্ন হলো না, বিষয়টা এখানে আরেকটু ডেপনেস আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, যা হোক, এই বিষয়টা আপনার পরিষ্কার ধারণা নেই। আমরা একটু যাই নগরায়ন। নগরায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলো কি বা সমস্যাগুলো কি? বর্তমানে 19 শতাব্দীতে এসে আমরা নগরায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা বলতে পারি স্যার, এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ। নগরায়নের সাথে সাথে যে পরিবেশগত বিপর্যয়ের সৃষ্টি হচ্ছে, 21 শতাব্দীতে সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নগরায়নের সাথে কি অপরাধ বিষয়টা সম্পৃক্ত? এটা একটু ইয়ে করেন তো, নগরায়নের সাথে অপরাধ। এই ক্ষেত্রে সেটা আমরা সিগমন্ড ফ্রয়েডের রেফারেন্স দিতে পারি। সিগমন্ড ফ্রয়েড বলেছিলেন মানুষের যখন প্রকৃতিটা অবদমিত হয় তখন মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে অপরাধে লিপ্ত হয়। নগরায়নের ফলে মানুষের মৌলিক চাহিদা সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রাচীরের ঘাটতি ঘটে যদি পরিপূর্ণ নগরায়ন না হয়। সেক্ষেত্রে একইভাবে এখানে তার মানসিক ভারসাম্য বিনষ্ট হয়, স্বাভাবিক ব্যালেন্স নষ্ট হয়ে সে অপরাধে লিপ্ত হতে পারে। আচ্ছা, শিক্ষা এখন আমাদের নগরে আপনি দেখবেন প্রচুর ভিক্ষাবৃত্তি। আমরা যদি যেই ভবনটাতে আমরা বসে আছি, এখানে নিচে নামলে আমরা দেখবো প্রচুর ভিক্ষুক এবং বিভিন্ন বয়সের। ভিক্ষাবৃত্তি মানে মূল কারণগুলো কি? আপনি কি মনে করেন যে এটা শুধুমাত্র অভাবের তাড়নাই হচ্ছে? অভাবের কারণে হচ্ছে অনেকে স্বভাবগত কারণেও ভিক্ষাবৃত্তির মানে সমাজতাত্ত্বিক বিশ্লেষণটা কি?
এক্ষেত্রে আমরা যেটা আহ, যে ডিফিনিশন অনুযায়ী যদি আলোচনা করতে চাই, কোনো ব্যক্তি যদি কর্মে ইচ্ছুক হয় কিন্তু সপ্তাহে 1 ঘন্টা মজুরির বিনিময়ে কর্ম তার প্রাপ্তি না ঘটে, তখন তাকে আমরা বেকার বলি। এ ধরনের বেকার জনগোষ্ঠীর আহ, আহ, যখন বার্ধক্য বয়সে যখন বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেশি হয়ে যায়, তখন তারা অনেকে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হয়। একই সাথে কিছু মানুষ আচ্ছা, এটা মনে হয় পরিচয় হয়নি। একাকিত্ব এবং বিষণ্ণতা, একাকিত্ব এবং বিষণ্ণতা, সমাজবিজ্ঞানের আলোকে দুটো বিষয় একটু ব্যাখ্যা করুন। এই ক্ষেত্রে সমাজবিজ্ঞানী কার্ল মার্কসের একটি বিখ্যাত থিওরি আছে, থিওরি অফ এলিয়েনেশন। যখন প্রলেতারিয়েট বা সর্বহারা গোষ্ঠীর জনগণ তার উৎপাদন প্রণালী, উৎপাদনের কর্মকাণ্ড, উৎপাদিত পণ্য থেকে নিজেকে বিচ্ছিন্ন অনুভব করে, তখন সে যে একাকী বা এলিয়েনেটেড ফিল একটা অনুভব করে, এটাকে তিনি থিওরি অফ এলিয়েনেশন বলেছেন। আর এই থিওরি অফ এলিয়েনেশন এটার প্র্যাকটিক্যাল পরিণতিটা আমরা দেখতে পাই আরেকটি তথ্যে, সুইসাইড থিওরিতে। সেখানে সুইসাইড থিওরিতে দেখতে পাই যখন এই ধরনের এলিয়েনেশনের ফলে যে বিষণ্ণতা তৈরি হয়, তখন আমরা ইগোইস্টিক সুইসাইড বা আত্মকেন্দ্রিক আত্মহত্যা দেখতে পাই। আপনি তো এটা পরিণতি বললেন, আমি বললাম যে একাকিত্বের সাথে বিষণ্ণতার সম্পর্কটা কোথায়। এটা সমাজবিজ্ঞানের একটা আলোচিত অংশ। এটা একাকিত্বের সাথে বিষণ্ণতা, এটা খুব চমৎকার রিলেশন আছে, সে রিলেশনটা কোথায়? পরিণতি হতে পারে বিষণ্ণতা। আচ্ছা, হতে পারে না, এটা নিশ্চিত করে বলতে হবে। আচ্ছা, আপনার প্রথম পছন্দ কি? বিসিএস প্রশাসন। আচ্ছা, গুড। শাসন, আমরা বলি যে শাসন আর বলি যে প্রশাসন, দুটোর মধ্যে আসলে মৌলিক পার্থক্যটা কি? শাসন এখানে অর্থগত একটি রূঢ় পরিভাষা। সেক্ষেত্রে উপসর্গটি এদিকে আরো অধিকতর শীতল করে ইতিবাচক ধারায় পরিচালিত। না, এটা তো বলে না। আচ্ছা, তাহলে আমরা বলি যে শাসক গোষ্ঠী বলি না, আমরা তো প্রশাসক গোষ্ঠী বলি না। শাসক গোষ্ঠী বলতে আসলে কাদেরকে বোঝায়? গোষ্ঠী বলতে সাধারণত নির্বাচিত প্রতিনিধিদের শাসক গোষ্ঠী বলা হয়। আর আমলাতন্ত্রে নিয়েছিল দক্ষ কর্মচারীদেরকে সাধারণত প্রশাসক বলা হয়। আহ, তাহলে এখন বলেন যে শাসন করা মানে কি? এখানে শাসন করা বলতে নির্দিষ্ট কর্মসূচি বা আমার মতবাদ বা মতামত। সেটা তো রাজনৈতিক মতবাদ, সেটা আমি বলিনি। আমি বলেছি যে শাসক, শাসক শাসন করেন, ঠিক না? শাসন বলতে আসলে আমরা কি বুঝি? পুনের আচরণকে প্রভাবিত না, মহান জাতীয় সংসদে কত আসন পেলে একটা রাজনৈতিক দল সরকার গঠন করতে পারে? মেজরিটি বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন, আমি তো বুঝিনি। কতটি আসন, মানে আপনাকে মানে একদম সরাসরি ভোটে কতটি আসন? বাংলাদেশের জাতীয় সংসদ যেহেতু বলেছি, এটা অবশ্যই বাংলাদেশ, অন্য দেশের তো অন্য নাম থাকবে, আমাদের দেশেরটার নাম হচ্ছে বাংলাদেশ বা যা মহান জাতীয় সংসদ। তো মহান জাতীয় সংসদে যখন আমাদের জাতীয় সংসদ নির্বাচন হয়, একটি রাজনৈতিক দল কতটি আসন পেলে সরকার গঠন করতে পারেন? 151। কেন 151? এটা 152 বা 149 হলে সমস্যাটা কোথায়? অপোজিশন অন্য অপোজিশন পার্টি গুলো হচ্ছে আসন সংখ্যা বেশি হলে সে। না, কেন আমি এটা তো আমাকে কেন ন্যূনতম 151 পেতে হবে? আমি কোয়ালিশন সরকারও করতে পারি, মিলে আমাকে ন্যূনতম 151 হতে হবে। কেন 151? এক্ষেত্রে 149 নয় কেন? মেজরিটি কেন অপোজিশন যদি না? 140 তো মেজরিটি না। 140 মেজরিটি হতে পারে না। কেউ পেলো 50, কেউ পেলো 10, এরকম করে একটা দল পেলো 140। তো 140 পেলে তিনি সরকার গঠন করতে পারবেন না, তাকে অন্যের সহযোগিতা নিয়ে সরকার গঠন করতে হবে, কোয়ালিশন সরকার হতে হবে, এবং সেটা অবশ্যই মানদণ্ডে ন্যূনতম 151 হতে হবে। কেন 151? সংখ্যাগরিষ্ঠতা। কেন? আচ্ছা, এই জিনিসটা আপনার জানা নেই, আমরা পরে যাই। আচ্ছা, প্রশাসন ক্যাডার, বিসিএস প্রশাসন ক্যাডার, হ্যাঁ, বিসিএস প্রশাসন ক্যাডারের সচিবালয় পর্যায়ে যে আমাদের যে পদসোপান আছে, আপনি কি উপর থেকে নিচ থেকে বলেন পদসোপান গুলো একটু বলেন। সহকারী সচিব, হুম সিনিয়র সহকারী সচিব, হুম উপসচিব, হুম। যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব এবং সিনিয়র সচিব। আচ্ছা, এই যে আপনি বললেন যে সহকারী সচিব, আপনি সচিব পর্যন্ত বললেন, ঠিক আছে। এর মধ্যে থেকে সরকারের পদ কোথা থেকে শুরু হয়? কোন জায়গাগুলো থেকে সরকারের পদ? উপসচিব। উপসচিব থেকে সরকারের পদ। কেন?
এটা সরকারের পদ কেন হবে? কেন সহকারী সিনিয়র সরকারি সচিব সরকারের পদ নয়? কেন উপসচিবটা হবেন সরকারের পদ কেন? এক্ষেত্রে কেন্দ্রীয় প্রশাসন সরাসরি না, নির্বাচিত। আচ্ছা ঠিক আছে, ওটা আপনার ইয়ে নেই। এটা মন্ত্রণালয়ের আহ সর্বোচ্চ হিসাব রক্ষণ কর্মকর্তাকে, এটা মন্ত্রণালয়ের সচিব। আচ্ছা ঠিক আছে, আমরা যাই এখন। একটু আগে আমরা বলেছি যে আমরা শাসন বলেছি, প্রশাসন বলেছি, এখন আমরা একটু বলি স্থানীয় সরকার। আমাকে বলেন তো, বাংলাদেশের স্থানীয় সরকার কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার। পর্যায়গুলো, স্তরগুলো বলুন। পরিষদ, উপজেলা পরিষদ, আচ্ছা, ইউনিয়ন পরিষদের গঠনটা বলেন। 9টি ওয়ার্ডের 9 জন নির্বাচিত প্রতিনিধি, ঠিক করে বলবেন কিন্তু হিসেব করে বলবেন, আস্তে আস্তে বলেন, হিসেব করে বলেন। একজন চেয়ারম্যান এবং 3 জন সংরক্ষিত নারী আসন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ। আচ্ছা, আমরা যেটা বলি যে মানে কিছুদিন আগে এই একটা সরকার চাচ্ছে, চেঞ্জ হয়ে গেল প্রায়, যে উপজেলা যেটা বলছি আমরা, হ্যাঁ, উপজেলার নির্বাহী প্রধানকে? উপজেলা পরিষদের নির্বাচিত আসন নির্বাহী প্রধান, প্রশাসনিক প্রধান না, নির্বাহী প্রধান কে? আচ্ছা, ইউএনও, এই পর্যায়ে নির্বাহী অফিসার। এটা নতুন একটা পদবি এই প্রস্তাব করা হয়েছে, সেটা কি আপনি জানেন? আচ্ছা ঠিক আছে, আপনার পরের পছন্দ কি? বিসিএস কাস্টমস। বিসিএস, কাস্টমস অ্যান্ড এক্সাইজ। এটাকে আমরা যদি বাংলায় বলি বা আমরা যদি এটাকে ভাবানুবাদ করি তাহলে কি দাঁড়াবে? শুল্ক এবং শুল্ক এবং আবগারি। আচ্ছা, শুল্ক। আমরা দেখি এখন ট্রাম্প প্রশাসন আমাদের রপ্তানি পণ্যের উপরে কত পার্সেন্ট শুল্ক আরোপ করেছে? নিশ্চিত করে বলেন। গার্মেন্টস পণ্যের উপরে কত? আমাদের তো পণ্য রপ্তানির উপরে আমাদের জন্য করেছে, কত পার্সেন্ট করেছে? চট্টগ্রাম বন্দর, গতকাল দেখলাম আমরা বন্দর ব্যবহারকারীরা মানে আমাদের বন্দরটা একটা নতুন টার্ন করছে, নতুন একটা জায়গাতে যাচ্ছে বা সরকারের পলিসি দেখেছে, সেখানে সেখানে কত পার্সেন্ট শুল্ক আরোপের কথা বলা হয়েছে বা এ নিয়ে একটা দ্বন্দ্ব আছে। আপনি কি বিষয়টা জানেন? আচ্ছা ঠিক আছে। আপনার আবগারি, আমি একটা লাক্স সাবান কিনলাম, সেখানে এটা বাংলাদেশ উৎপাদিত, আমি এখানে শুল্ক দেব না আবগারি দেব? তাহলে আবগারি কাকে বলে? স্থানীয়ভাবে উৎপাদিত এবং ব্যবহৃত পণ্যের উপর যে ভ্যাট কাকে বলে? ভ্যাট। উৎপাদিত পণ্যের উপর সংযোজিত মূল্যের উপর যে কর, করের সেটার মূল্য তৈরি। আমাকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবেন, মানে ভ্যাট কাকে বলে? এক্ষেত্রে কোনো নির্দিষ্ট পণ্য বা সেবার মূল্য নির্ধারণের উপর, সেক্ষেত্রে কাঁচামালের উপর আরোপিত। না, এটা তো ভ্যাটের ডেফিনিশন হলো না। আচ্ছা, আমরা একটু যাই, ফি কাকে বলে? ফি হচ্ছে প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত প্রদেয় fee। প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত প্রদেয়টা ফি হবে। ফি বিনিময়ে কিছু পাবেন আপনি? তার পণ্য তথ্য বা সেবা একটা ফি এর উদাহরণ দেন তো। এটা আমরা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও fee প্রদান করি। পরীক্ষার ফি কথা বলতে পারি। আচ্ছা, বাংলাদেশের যে শুল্ক ও আবগারি আপনার দ্বিতীয় পছন্দ, এটা মানে ইয়েটা বলেন, এটা কি বলে, পদসোপানটা বলেন তো। আপনি যখন প্রথম যদি আপনি নির্বাচিত হন, আপনার প্রথম পদায়ন কি হবে, কোন পদে? সহকারী কাস্টমস কমিশন, এরপর কাস্টমস ডেপুটি কাস্টমস কমিশন, হম সিনিয়র কাস্টমস কমিশনার, ডেপুটি কাস্টমস কমিশনার। আপনি কি নিশ্চিত না এটা অ্যাডমিন ক্যাডারের সাথে মিলিয়ে বলছেন? আচ্ছা, তারপর বলেন, বাংলাদেশ কাস্টমস একাডেমিটা কোথায়? বাংলাদেশ কাস্টমস একাডেমি, এটা জানতে হবে তো। আচ্ছা, এরপর আমাদের তৃতীয় পছন্দ কি? বিসিএস অডিট, বিসিএস অডিট। তারপর অডিট, অডিটের পরে তো আরেকটু আছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, ঠিক না? এটাকে আপনি ইয়ে করেন তো, ওই বাংলায় মানে ইয়ে করেন, অনুবাদ করেন। নিরীক্ষা ও হিসাব নিরীক্ষা কি? হচ্ছে হিসাব হিসাবাদি যাচাই বাছাই করা নিয়ে
তাহলে হিসাব কি? এটা হচ্ছে যাচাই বাছাইয়ের পর যে পরিপূর্ণ যে তথ্য বিবরণী সেটাই। যাচাই বাছাই, তো তাহলে আপনি যাচাই বাছাই তো আপনি নিরীক্ষায় করছেন, তারপর আবার আবার হিসাব তো একই হয়ে গেল না? যাচাই বাছাইয়ের পর যে পরিপূর্ণ রেজাল্টটা পাওয়া যায় সেটাই হিসাব বিবরণীতে হ্যাঁ হিসাব, তাহলে নিরীক্ষা কি হবে? যাচাই বাছাই। আপনি দুটোই যাচাই বাছাই হবে, কেমনে হবে? দুটো যাচাই বাছাই তো হবে না, একটা যাচাই বাছাই হবে। তাহলে হিসাব কাকে বলে, নিরীক্ষা কাকে বলে? নিরীক্ষার পরে যে আউটকাম পাওয়া যায় সেটাই নিরীক্ষার পরে আউটকাম নাকি মানে হিসাবের পর নিরীক্ষা হয়? হিসাবের কোন। হ্যাঁ, তাহলে এখানে কি তারা ভুল করেছে? ক্যাডার ইয়াতে এটা দেওয়া উচিত ছিল মানে হিসাব ও নিরীক্ষা, কিন্তু ক্যাডারের নাম হচ্ছে নিরীক্ষা ও হিসাব। এটা কি ভুল করেছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আহ এখন আপনি বলেন যে আপনার সম্পর্কে 3টি তথ্য দেন আমাদেরকে, যা আপনাকে আমাদের নির্বাচিত করতে সুবিধা হবে। 3টি তথ্য দেন, যে তথ্যগুলো অবশ্যই আহ খুবই ইউনিক হতে হবে তথ্যগুলো, যেমন আপনার কাগজে কলমে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর বাইরে। স্যার, আমি বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের সাথে সংযুক্ত এবং জাগো ফাউন্ডেশন বা ভলান্টিয়ার ফর বাংলাদেশ এসব প্রতিষ্ঠানে প্রায় 10 বছর আমি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছি। আমি মনে করি স্যার এইসব প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে এসডিজি গোলগুলো সমাজে আরো ইফেক্টিভ ভাবে এফিসিয়েন্টলি ইমপ্লিমেন্টেশন করার আমার অভিজ্ঞতা তৈরি হয়েছে। এই অভিজ্ঞতা বাংলাদেশে সিভিল সার্ভেন্ট হিসেবে কাজ করতে আমাকে সহযোগিতা করতে পারে। একটা তথ্য গেল, দ্বিতীয় তথ্য? স্যার, আমি ব্যক্তিগতভাবে স্পোর্টস ফিট, লিটারেচার ফিট এবং মিউজিক ফিট মানুষ। আহ, বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্য বা চলচ্চিত্র আহ, উপভোগ করতে গিয়ে বিভিন্ন ধরনের যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা লাভ করেছি, ওই অভিজ্ঞতা আমাকে একজন সিভিল সার্ভেন্ট হিসেবে বৈচিত্র্যময় বিভিন্ন সমস্যা সমাধানে আহ, সহযোগিতা করতে পারে। একই সাথে এসব শিল্প এবং সাহিত্য থেকে প্রাপ্ত দৃষ্টিভঙ্গি নতুন নতুন সমস্যা সমাধান আমার জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করতে পারে। আমরা কি করে বুঝবো যে আপনি আসছেন, আপনার নাম হচ্ছে আতাউর রহমান, আপনি খান আতাউর রহমানের আবার তোরা মানুষ ও ছবিটা দেখেননি? তাহলে আমরা কি করে বুঝবো যে আপনি দেশপ্রেম আপনার মধ্যে প্রবল? আপনি তো বিদেশি ছবি দেখেন। আপনি একটু আগে প্রথম শুরুতে বলেছিলেন যে আপনি ছবিটি দেখেননি। এখন তথ্য দিচ্ছেন আপনি দেশ বিদেশের অনেক ছবি দেখেছেন। তার মানে কি আমরা বলবো, ভেবে নেব যে আপনার ভেতরে দেশপ্রেমের পরিমাণটা কম? বেসিক্যালি আমার পছন্দের জনরা হচ্ছে ডিটেকটিভ জনরা, সাইফাই, সায়েন্স ফিকশন জনরা। তাহলে তো আপনার বিসিএস পুলিশ প্রথম পছন্দ দেওয়া উচিত ছিল, যেহেতু আপনার মানে গোয়েন্দা তথ্য বা তথ্য বিশ্লেষণ ভালো লাগে। তাহলে তো আপনি স্পোর্টসম্যান, সোশ্যাল ওয়ার্ক করেন। তাহলে কি আমরা ধরে নেব যে আপনার বিসিএস পছন্দটা আপনি নিজের যৌক্তিকতায় না দিয়ে আবেগে সেটা করেছেন? স্যার, এটা বেসিক্যালি আমার একাডেমিক কানেক্টিভিটির কারণে পছন্দ ক্রমটা দিয়ে হয়েছে। আমার সমাজ তথ্য অধ্যয়ন করতে গিয়ে সমাজের ফরমেশন। আচ্ছা, তৃতীয় নাম্বারটা বলি, আপনার তৃতীয় পছন্দটা, তৃতীয় জিনিসটা আমাকে বলেন, যেটাকে আমাদের সুবিধা হবে। স্যার, পার্সোনালি আমি একজন পারফেকশনিস্ট মানুষ। এক্ষেত্রে কোনো কাজ পরিপূর্ণভাবে পারফেক্ট করে সম্পাদন করতে না পারলে আমার আপত্তি দিতে পারবেন। এক্ষেত্রে সিভিল সার্ভেন্টের একজন নিয়োজিত কর্মকর্তা হিসেবে ধরনের পারফেকশনিস্ট যে মেন্টালিটিটা আমাকে সকল কাজ পরিপূর্ণভাবে সম্পাদন করতে প্রেরণা দেবে। আচ্ছা, শেষ কথাটা জিজ্ঞেস করে আমরা আপনাকে করব। সততা ছাড়া দক্ষতার কোনো দাম নেই বা মূল্য নেই, আবার দক্ষতা ছাড়া সততার কোনো মূল্য নেই। এইটার মধ্যে একটা সমন্বয় সাধন করুন আপনি, সততা এবং দক্ষতার একটা সমন্বয় সাধন করুন। এক্ষেত্রে দক্ষ ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে সৎ না হন, সেক্ষেত্রে তার দক্ষতা সমাজের ইতিবাচক প্রগতির কাজে নিয়োজিত হয় না। একই সাথে সৎ ব্যক্তি যদি দক্ষ না হন, সেক্ষেত্রে তার সমাজের প্রগতির কাজে ইতিবাচক ভূমিকা রাখার খুব বেশি সুযোগ নেই। এখন আমরা কি আপনার ভেতরে দুটোর সমন্বয়, আপনি কি এই দুটোর সমন্বয় কি আপনার মধ্যে আছে? বিশ্বাস করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।